আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা যে 127 এবং 128 পৃষ্ঠায় যে প্রশ্ন রয়েছে সেগুলো এবং যে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমরা আমাদের উত্তরগুলো তোমাদের কাছে শেয়ার করব তোমাদের সাথে। সো এই গল্পটি যে তোমরা যেখানে সাধো, লিখেছেন জীবনানন্দ দাশ। এটি একটি মূলত কবিতা। আশা করছি তোমরা পড়েছো। পড়ার পরে আমরা দেখলাম যে প্রথম যে প্রশ্নটি 1 নম্বরে, সেটা আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি কেন আসলে এমন কথা বলেছেন? সো এটার নমুনা যে উত্তর সেটা যে কবি এই বাংলার একটু আমরা নতুন গুড কবি এই বাংলার মাটিতে থাকতে চান। এখানকার প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকতে চান। সো কেন কবি এমনটা বলেছেন তার পিছনে কয়েকটি কারণ হতে পারে বা থাকতে পারে। এই যে যারা যে আমি বারবার করে বলি বিভিন্ন তোমার ভিডিওতে, যে যারা ত্রিভুজ পেতে চাও তাদেরকে কিন্তু একটা প্রশ্নের সাথে রিলেটেবল আনসার তোমাকে করতে হবে। নতুন কারিকুলাম অনুযায়ী এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ত্রিভুজ পাওয়ার ক্ষেত্রে। সো কেন কবি এমনটা বলেছেন, এর পিছনে কয়েকটি কারণ হতে পারে। 1 নম্বর কারণ যে প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা। কবিতায় কবি বাংলার প্রকৃতির বিভিন্ন দৃশ্যের বর্ণনা দিয়েছেন। কাঁঠাল পাতা ঝরে যাওয়া, শালিক পাখির উড়ান, দেখো কবি কিন্তু শালিক বানানটা খ দিয়ে লিখেছেন, তাই আমরা খ দিয়ে লিখব। পুকুরের ধারে শঙ্খধ্বনি, এই সব কিছুই তাকে মুগ্ধ করেছে। তিনি বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন এবং এখান থেকে বিচ্ছিন্ন হতে চান না। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট সংস্কৃতির প্রতি আসক্তি। কবি বাংলার সংস্কৃতির প্রতি গভীর আসক্তি অনুভব করেন। তিনি গ্রাম বাংলার যে গ্রামীণ যে জীবন, মানুষের সরলতা এবং তাদের জীবনযাত্রার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যে দেশপ্রেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কবির দেশপ্রেম। এই যে আমরা কিন্তু এই একটা কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করছি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা কবির দেশপ্রেম। তিনি এই দেশকে ভালোবাসেন এবং এই দেশের মাটিতে থাকতে চান। তিনি বিশ্বাস করেন যে এই দেশের মাটিতে তার মূল্যবোধ গড়ে উঠেছে এবং তিনি এই দেশের মানুষের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তো এই কারণগুলোর কারণে কবি আসলে এই বাংলার পারে রয়ে যেতে চান। দ্বিতীয় যে প্রশ্নটি সেটা যে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি। দেখো এটা কিন্তু যে তোমার সম্যক যে ধারণা তোমার নিজের, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, যে আসলে তুমি দেশপ্রেম বলতো তুমি কি বুঝো। এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। সো প্রথমে যেহেতু এই প্রশ্নটির দুইটি পার্ট, আমরা একটি একটি করে আনসার লিখব। দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি। আগে দেশপ্রেম সম্পর্কে লিখবো। এই যে আবারও আরেকটা ইম্পর্টেন্ট কথা চলে আসলো, যে দেশপ্রেম জিনিসটা কি, আগে সেটা আমাকে প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করতে হবে, পরবর্তীতে যে আমি আমার ধারণা কি সেটা লিখব। দেশপ্রেম হলো একজন ব্যক্তির নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা, সম্মান এবং আন্তরিকতা। এটি এক ধরনের আবেগ যা আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি, মানুষ এবং ভূমি সম্পর্কে গভীর আসক্তি জাগিয়ে তোলে। দেশপ্রেম আমাদেরকে একাত্ম করে তোলে এবং দেশের উন্নতির জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। কবি তার দেশের প্রতি গভীর আসক্তি প্রকাশ করেছেন। তিনি বাংলার মাটিতে থাকতে চান। এখানকার প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির সঙ্গে তিনি একাত্ম হয়ে থাকতে চান। এটি তার দেশপ্রেমের একটি জ্বলন্ত প্রমাণ। আমরা এখন যদি সার্বিকভাবে বলি, সেক্ষেত্রে কবিতা হলো দেশপ্রেম প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। দেখো কবিদের জন্য কবিতা হলো, অর্থাৎ তাদের যে সাহিত্যকর্ম, সেটা কিন্তু তাদের দেশপ্রেমের একটি শক্তিশালী মাধ্যম। কবিরা তাদের কবিতার মাধ্যমে তাদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান এবং আন্তরিকতা প্রকাশ করে থাকেন। তাদের কবিতা আমাদের দেশপ্রেমের গুরুত্ব বুঝতে এবং দেশের উন্নতির জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। শেষ আমাদের 2 নম্বর প্রশ্নটি। 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে। এটা মূলত যে তোমার মনস্তাত্ত্বিক বেসিস। তুমি নিজে আসলে তোমার কি মনে হয় তোমার কাছে বাংলাদেশের যে প্রকৃতি রয়েছে, এই প্রকৃতির মধ্যে যে সকল প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে কিংবা খারাপ লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভালো লাগারই কথা। সো এটার একটা পসিবল আনসার হবে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কিছু ভালো দিক, যেমন বাংলাদেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং জীববৈচিত্র্য রয়েছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, রয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জঙ্গল, এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার,
এছাড়াও বাংলাদেশের জমি উর্বর এবং কৃষি উপযোগী, ফলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা যায়। এগুলো দিলাম আমরা হচ্ছে কিছু ভালো দিক। এবার আমরা কিছু খারাপ দিকের কথা উল্লেখ করব। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কিছু খারাপ দিক রয়েছে, যেমন এখানে শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থ, যানবাহনের ধোঁয়া এবং বিভিন্ন ধরনের বর্জ্য পানিতে ফেলা হয়। এটা কিন্তু একটা খারাপ দিক। ফলে প্রতিনিয়ত এখানে দূষণ হচ্ছে। তাছাড়া অবাধে বন উজাড় করার ফলে বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা পরবর্তী আহ, যে প্রশ্নের উত্তর রয়েছে সেটি হচ্ছে আমাদের ডেসক্রিপশন আমরা লিংক দিয়ে দিব, কিংবা আমাদের চ্যানেলের প্লেলিস্টও তোমরা পাবে, অথবা আমাদের এই আই বাটনও তোমরা দেখতে পাবে। সো আশা করছি যে তোমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।